পারেন ভিডিও তো সাউন্ডের কারণে কিছু বোঝা যায় না, এটা সাউন্ডের কোনো ই করা যায় না। ফিল্ম পাইরাইট ভিডিওটা তো সম্পূর্ণ হয় না, জাস্ট এটা প্রচারের জন্য। প্রচারের জন্য না আমরা তো মনে করি অনেক ক্লাস মার যায়, কিন্তু আপনারা সবকিছুই ঠিক আছে, যখন খাবারে আপনি খাবার প্লেট নিয়ে বসলেন, যখন একটা ময়লা পড়লো তখন তো খাবারটা খাওয়া যাবে। এটা তো পাবলিসিটি, মানে কি আমরা তো একটা বেনিফিশিয়ারি হচ্ছি। এটা আমি নোটের, আপনি নোটের স্যারকে বলবেন, স্টুডেন্ট বলছে যে এটা মানে সাউন্ড আসে নোটের, এটা নোট করে স্যারকে পাঠায় দেবেন। একটা খাইটা লাগে দিলে ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়তেছি? মেটফর্মিন, গ্লিক্লাজাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিমেপাইরাইড, গ্লিপিজাইড, লিনাগ্লিপটিন। হ্যাঁ, আর এটা হচ্ছে সিটাগ্লিপটিন, সিটাগ্লিপটিন। এখন আমরা কমনলি যে ট্রেড নেম সেগুলো শিখব। মেটফর্মিনের ট্রেড নেম মেটফর্ম, কমেট, 500 হিসেবে পাওয়া যায়। গ্লিক্লাজাইডটা পাওয়া যায় হচ্ছে কমপ্লিট নামে, কমনলি কমপ্লিট, সবাই চিনে মোটামুটি। ম্যাডাম এটা হচ্ছে টাইপ 1 এর ওষুধ। আর এগুলো কি ম্যাডাম? আপনারা জাস্ট কমনলি এটা মনে রাখবেন যে এগুলো ডায়াবেটিসের ওষুধ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আপনারা বেতন দিয়ে সবাই বেতন দেওয়ার কিন্তু ডেট 19 তারিখ আজকে। আগে বলে নিত টাকা নিয়ে আসি, হসপিটালে বলে নিত আজকে টাকা নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই প্রয়োজন মাসে যখন আমরা ভর্তি হলাম তখন বেতন লাগবে, এগুলো তো বুঝছেন তাই না? মেইনলি আপনার এগুলো করতে হবে। তারপরে এখানে আপনার জাস্ট অ্যান্টি ডায়াবেটিক কমন কিছু ড্রাগের নাম আছে, এছাড়াও আরো অসংখ্য আছে, প্লাস ইনসুলিন আছে। ইনসুলিন আবার অনেকগুলো ভাগ আছে, শর্ট অ্যাক্টিং, মিডিয়াম অ্যাক্টিং, তারপর হচ্ছে লং অ্যাক্টিং। কিন্তু এখানে আসলে আপনাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার, আপনাদের আসলে শীতেও এতগুলো নাই। সেকেন্ড সেমিস্টারে আপনারা যখন যাবেন তখন আপনারা এগুলোর ডিটেইলস পাবেন। এখন হচ্ছে আপনার কমনলি যেগুলো নামগুলো বাজারে পাওয়া যায়, মেটফর্মিন, কমপ্লিট, গ্লিক্লাজাইড। হ্যাঁ, কমপ্লিট কমনলি পাওয়া যায়, কমপ্লিট সবাই চেনে, কমেটও চেনে সবাই। তো এগুলো আসলে আমরা তো ট্রেড নেমগুলো জানতেছি, বাণিজ্যিক নামগুলো, কিন্তু জেনারিক বলতে আসলে ওষুধের যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে জেনারিক নেম। পুরা বিশ্বে জেনারিক নেম সেম থাকবে, আপনার কোম্পানি অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী নাম চেঞ্জ হয়ে যাবে। মেটফো অন্য নামে পাওয়া যাবে অন্য দেশে, কিন্তু নিচে লেখা দেখবেন জেনারিক নেমটা সবসময় সেম থাকবে, মানে উপাদানটা কি সেটা সেম থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা গেল অ্যান্টি ডায়াবেটিক শেষ। এরপর হচ্ছে অ্যান্টিসেপটিক ড্রাগ কাকে বলে? 5টি জেনারিক এবং 3টি ট্রেড নাম সহ উল্লেখ করো। অ্যান্টিসেপটিক, ফার্স্টে অ্যান্টি কথাটা অর্থ কি? বিপরীত। সেপটিক, ফার্স্টে আমাদের সেপসিস বা সেপটিকটা জানতে হবে। সেপসিস বা সেপটিক হচ্ছে আপনার দূষণ, বা এক্ষেত্রে দূষণ বলতে পরিবেশ দূষণ এরকম না, রক্তে কোনো জীবাণু গেলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেপসিস। হ্যাঁ, কোনো সেটা বিভিন্ন কিছু দিয়ে, সেপসিসটা বিভিন্ন কিছু দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে। মোট কথা রক্তের একটা দূষণ হইলে পর সেটাকে আমরা বলবো হচ্ছে সেপসিস। হ্যাঁ, আর যে ওষুধগুলো এই সেপসিসের বিরুদ্ধে কাজ করবে সেগুলাই হচ্ছে অ্যান্টিসেপটিক ড্রাগ। ঠিক আছে, এখন হচ্ছে প্রোভিডিন, আয়োডিন। কিছু ড্রাগ আছে যেগুলো আপনার লোকালি কাজ করবে। হ্যাঁ, আপনার হাতের উপরে কেটে গেছে, আপনার সাথে সাথে এখানে যদি আপনি লাগাই দেন ওই অ্যান্টিসেপটিক ড্রাগ, এখানে কাটা মানে আমাদের স্কিন হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, মানে স্কিন আমাদের চারপাশে অসংখ্য জীবাণু আছে কিন্তু আমাদের স্কিন না ঢুকতে দিচ্ছে না, যার কারণে আমাদের ইনফেকশনগুলো হচ্ছে না। কিন্তু সামান্য একটু কেটে যাক, ওখানে দেখবেন আপনি ঠিকমতো পরিষ্কার যদি না করেন, ময়লা লেগে বা নর্মালি এক্সপোজ থাকলেও ওখানে কি হয়ে যাবে, আপনার একটা ইনফেকশন হয়ে যাবে। কারণ আমাদের এই বায়ুতে সবসময় অনেক জীবাণু আছে, যেটা হচ্ছে ডিফেন্সটা, যেই আপনার ব্যারিয়ারটা ভেঙে গেছে, দেওয়ালটা ভেঙে গেছে, আপনি ওই রুমে যেতে পারতেছেন না এই দেওয়াল দিয়ে, কিন্তু এখানে যদি একটা ভাঙা থাকে আপনি চলে যাবেন। সেম ভাবে জীবাণুগুলো বাতাসে ঘুরতেছে, কিন্তু
তো এই যে ব্যারিয়ার স্কিনটা, স্কিনের জন্য যেতে পারছে না। যেই স্কিনটা ভাঙছে, ছিঁড়ে গেছে, কেটে গেছে, সেই জীবাণু ঢুকতেছে। এই জন্য সেক্ষেত্রে কি হবে, আপনি যদি এখানে জীবাণুনাশক দিয়ে দেন তাহলে জীবাণুগুলো ওখানে এন্ট্রি করতে পারবে না, মরে যাবে। এই জন্য তো সেখানে হচ্ছে অ্যান্টিসেপটিক ড্রাগ হচ্ছে প্রোভিডিন, আয়োডিন, ক্লোরোহেক্সিডিন, ক্লোরোহেক্সিনল, অ্যালকোহল, নরমাল স্যালাইন। হ্যাঁ, তাহলে কি আমাদের যদি এরকম কেটে যায় বা হচ্ছে ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা এইগুলো হচ্ছে কি অ্যাপ্লাই, এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো হচ্ছে লোকালি অ্যাপ্লাই করার, মানে আপনি স্কিনের উপর অ্যাপ্লাই করতে পারতেছেন বা লোকালি যে জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় এগুলো হচ্ছে লোকাল অ্যান্টিসেপটিক, মানে যেই আপনি যে হ্যাঁ টপিক্যালও বলতে পারেন, যেগুলো আপনি ইউজ স্কিনে লাগাতে পাচ্ছেন কাটা ছেঁড়া জায়গায়, কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু খেতে পারবেন না। হ্যাঁ, এগুলো শুনতেছি ম্যাডাম এখানে অ্যালকোহল আছে যে অ্যালকোহল কিন্তু খুব ভালো অ্যান্টিসেপটিক। ওই যে দেখেন না, ওই যে অ্যালকোহল প্যাডগুলো দিয়ে কেন মুছে নাই, নিডল দিয়ে প্রিক করার আগে, রক্ত নেওয়ার আগে, বা হচ্ছে আপনার অ্যালকোহল প্যাড দিয়ে কেন মুছে? আমার স্কিনে কিন্তু এখন অনেক জীবাণু বসে আছে, আমি যখন নিডল দিয়ে প্রিক করবো জীবাণুটা ভিতরে ঢুকে যাবে। আমি যদি অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নাই, অ্যালকোহল হচ্ছে খুব শক্তিশালী জীবাণুনাশক, সাথে সাথে কি হবে, জীবাণুটা মরে যাবে। তখন এই জায়গাটা কি হবে, জীবাণুটা মরে গেলে তখন যদি আমি নিডল দিয়ে প্রিক করি, জীবাণু ঢুকতে পারবে না, আমার ইনফেকশনের চান্সটা কমে যাবে। ঠিক আছে, এই জন্য দেখবেন যে কোনো কিছু হইলে পর অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নেয় বা হেক্সিসল ওই আপনার হচ্ছে কটনে ভরে মুছে দিচ্ছে। বুঝাইতে পারছেন এই জিনিসটা? এখন তিনটি ব্র্যান্ড নেম বলছে। প্রোভিডিন, আয়োডিন কি কি নামে পাওয়া যায়? ভায়োডিন, অ্যারোডিন, প্রোভিসেফ নামে পাওয়া যায়। তারপর স্যাভলন, হেক্সিসল, সেফনিল, ক্লোরোহেক্সিডিন যেটা এই নামে পাওয়া যায়। ডেটল হচ্ছে ক্লোরোজাইলোনল। এটা এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি ম্যাডাম বুঝতে পারছি। এখন হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ কাকে বলে? 6টি জেনারিক এবং 2টি ট্রেড নেম সহ লিখবো। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, যে ড্রাগ অ্যান্টি ফাঙ্গাল মানে কি? অ্যান্টি মানে বিপরীত, ফাঙ্গাসের বিপরীতে যারা কাজ করবে সেগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস ড্রাগ। ম্যাডাম ফাঙ্গাসটা কি একটু যদি বলেন? আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস হয়নি না? ফাঙ্গাস এক ধরনের জীবাণু, বুঝছেন? ছত্রাক, বাংলায় যাকে সোজা বাংলায় বলে ছত্রাক। এই যে আমরা বড় বড় মাশরুম টাইপের ছত্রাক দেখি ওগুলা না, এছাড়াও ছোট ছোট অনেক ছত্রাক আছে আমাদের বিভিন্ন স্কিন ইনফেকশন, ইভেন রক্তের অনেক ইনফেকশনের জন্য ছত্রাক দায়ী থাকে। ছত্রাক, এই যে আমাদের স্কিনের ম্যাক্সিমাম যে ইনফেকশনগুলো হয় অনেক ম্যাক্সিমাম গুলো আপনার ছত্রাক দিয়ে হয়ে থাকে। মানে আরেকটু যদি বলতেন। ওই যে টিনিয়াসিস, টিনিয়া কর্পোরিস, এগুলো সবগুলো হচ্ছে ছত্রাকবাহিত রোগ আর কি। মানে ওরা হচ্ছে ছত্রাকগুলো কি করে, স্কিনের উপর বাসা করে, আমার সোজা বাংলায় স্কিনের উপর বাসা করে স্কিনটাকে নষ্ট করে 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 ও ধরেন ওখান থেকে খাবার, ছত্রাক নিজে কোনো খাবার তৈরি করতে পারে না, ও স্কিন থেকে খাবারগুলো সংগ্রহ করতেছে বা সামহাও রক্তে চলে গেছে। কিছুদিন আগে হলো না ওই যে ব্ল্যাক ফাঙ্গাস দিয়ে খুব ইনফেকশন হচ্ছে, করোনা রোগীদের পরবর্তী ইয়াতে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস দিয়ে ইনফেকশনগুলো হচ্ছে। এরকম ফাঙ্গাস আপনার রক্তেও চলে যেতে পারে, যেমন আপনার স্কিনে ইনফেকশন করতে পারে, নখের অনেক ইনফেকশন ফাঙ্গাস দিয়ে হয়, তেমনি ভাবে রক্তেরও বিভিন্ন ইনফেকশন ফাঙ্গাস দিয়ে হতে পারে। এখন ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল ড্রাগগুলো হচ্ছে ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল। বুঝতে পারতেছেন? এটা বুঝতে পারতেছি, কিন্তু এগুলো প্রোনাউন্সিয়েশন একেবারেই কঠিন। এটা তো অত কঠিন না। ফ্লুকোনাজল এগুলো যেমন খুব কঠিন ছিল, এগুলো যেমন আমাদের পড়তেও খুব কষ্ট হয়েছে, কিন্তু এগুলো তো অত কঠিন না। ফ্লুকোনাজল সবগুলো একই রকম, লাস্টে জল জেড ও এলই থাকবে। ফ্লুকোনাজল, কিটোকোনাজল, আইট্রাকোনাজল, ইকোনাজল, মাইকোনাজল, নিস্টাটিন, কার্বিনাফিন। নিস্টেট ওরাল সলিউশন মুখের ভিতরে ইয়ে হয়ে যায়, ফাঙ্গাল সাদা সাদা ফাঙ্গাল ইনফেকশন হয় তখন নিস্টেট ওরাল সলিউশন দেয় আপনার, এরকম বিভিন্ন। হ্যাঁ, মাইক্রোরালজেলটাও এক ধরনের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এখন দেখেন ফ্লুকোনাজল কি নামে পাওয়া যায়? ফ্লুগাল, ফ্লুকন, লুকন। তারপর হচ্ছে ইট্রাকোনাজলটা পাওয়া যায় ইট্রাকন, ইট্রা নামে। তাহলে এই পর্যন্ত কি বুঝছেন? এখানে যে জিস দেওয়া হচ্ছে মেকানিজমও করতে হচ্ছে না, এখানে আসলে বোঝার কিছু না, এটা মুখস্থ করার বিষয়। আপনি হ্যাঁ কোন ড্রাগ কি মুখস্থ করেন। ধরেন এরপর হয়তো আপনাদের পরের সেমিস্টারে থাকবে যে কোনটার মেকানিজম কিভাবে কাজ করতেছে। এই যে আমি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ করাচ্ছি, কোনটা কিভাবে কাজ করতেছে, এগুলো থাকবে। এখন আপনারা হচ্ছে ড্রাগের কমন 10টি পয়েন্ট, মানে একটা ওষুধ সম্পর্কে আমাদের 10টা পয়েন্ট জানতে হবে। সেটা হচ্ছে ডেসক্রিপশন, একটা ওষুধের নাম ফার্স্টে কি থাকবে বলেন তো?
ওষুধটার নাম থাকবে, ব্র্যান্ড নেম থাকবে, ট্রেড নেম থাকবে বা বাণিজ্যিক নাম। তার সাথে কি থাকবে? জেনেরিক নেম। বাণিজ্যিক নাম একটা প্যারাসিটামল কত নামে পাওয়া যায় না, বা Generic তো বৈজ্ঞানিক নাম যেটা। হ্যাঁ বৈজ্ঞানিক না, নাম, না, না, কিন্তু নিচের নামটা যেটা জেনারিক নেম মানে Generic ওষুধটা নামটা যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে সব Same. সেম, কারণ একই জিনিস তো একই জিনিস, সেটা, কিন্তু যেটা হচ্ছে ব্র্যান্ড অনুযায়ী যে যার ব্র্যান্ডের যে নাম। কোম্পানি ভিন্ন ধরনের, হ্যাঁ, এটা। জেনেটিক নামে। তো এটা হচ্ছে আপনার ওষুধের ফার্স্টে বর্ণনাটা জানতে হবে, ওষুধটা কি ফর্মে আছে, ওষুধটা হচ্ছে ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ। ওর কথা একটা ওষুধের ডেসক্রিপশনের মধ্যে এগুলো সব পড়বে, ওষুধটা কি ক্যাপসুল, ট্যাবলেট আর সিরাপ, ওষুধটার ব্র্যান্ড নেম কি, ওষুধটার জেনারিক নেম কি, এই সব বর্ণনাগুলো ওষুধটাতে থাকবে, ঠিক আছে? এগুলো আগে জানতে হবে না। হ্যাঁ হ্যাঁ, একটা ওষুধ দেখলে আপনার ওষুধ সম্পর্কে আপনার জানতে হবে না, এটা কি ওষুধ, এটা কি ক্যাপসুল, হ্যাঁ হ্যাঁ, এটা কি ট্যাবলেট, এটা কি সিরাপ, নাকি এটা কি ধরনের ওষুধ, এটার নাম কি, এটার জেনারিক নেম কি, নাম তো বহু কিছু থাকতে হবে। আমাকে যেমন আপনি অনেক ওষুধের নাম বললে আমি বলতে পারবো না এটা কিসের ওষুধ, কিন্তু আপনি যদি আপনি জেনারিক নেম বলেন আমি বলতে পারবো এটা কিসের ওষুধ, কারণ জেনারিক নেম সবগুলোর ফিক্স। এখন কত কোম্পানি কত নাম দিয়ে রাখছে ওষুধের, আমি তো সবগুলো জানবো এরকম না, কিন্তু জেনারিক নেমটা তো আমার ফিক্সড। সেই যেই দেশেই যান আপনি জেনারিক নেম কখনো চেঞ্জ হবে না, ওইটা ওষুধের মেইন কম্পাউন্ড যেটা দিয়ে ওষুধটা তৈরি সেটা হচ্ছে জেনারিক নেমটা, ওইটা তো কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এখন হচ্ছে তাইলে প্রেসক্রিপশন, ওষুধের বর্ণনা সম্পর্কে জানতে হবে, ওষুধটা কি ধরনের, মানে ওষুধটা কি ধরনের, ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, কি ফর্মে আছে। তারপর হচ্ছে মোড অফ অ্যাকশন, কাজের ধরন, ওষুধটা কিভাবে কাজ করে, হ্যাঁ, মোড অফ অ্যাকশন। যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে এই ওষুধটা যে এই জায়গায় জীবাণুটা মেরে ফেলবে, এইভাবে কাজ করতেছে। এই ওষুধটা যে ইনসুলিনটাকে সিক্রেট করা বাড়াবে, অগ্নাশয়ে বা ইয়াতে যে আপনার হচ্ছে প্যানক্রিয়াসে যে ইনসুলিন সিক্রেট বাড়াচ্ছে, মুড অফ অ্যাকশন মানে কিভাবে কাজ করতেছে ওষুধটা, ওষুধের মুড অফ অ্যাকশন কি। এখন আপনার কি যেটা অ্যান্টিসেপটিক ওষুধ ওটা কি যে ইনসুলিন বাড়াবে? কখনোই না। যেটা ইনসুলিন বাড়াচ্ছে ওটা কি যে জীবাণু মারবে? না। এক এক ওষুধের মুড অফ অ্যাকশন এক এক, এই জন্য মানে একদম সিলেক্টিভ কে কোন মুডে যে কাজ করতেছে। ও হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে কাজ করতেছে, ও গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকাচ্ছে, আর ও হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ কি করতেছে, ও যে জীবাণুকে ধ্বংস করতেছে। এইভাবে তো মোড অফ অ্যাকশন এক এক ওষুধের ক্ষেত্রে এক এক রকম হবে। তারপর ইন্ডিকেশন, নির্দেশনা, কোন রোগের জন্য এই ওষুধটা, এটা যেমন হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে কি আমরা ওষুধগুলোর নাম করছি। তারপর হচ্ছে কাশি হলে আমি এই ওষুধ কোন ইন্ডিকেশনে, যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমি এক ধরনের ওষুধ দিব, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আমি আরেক ধরনের দিব। মোট কথা স্পেসিফিকভাবে ইন্ডিকেশন আমাদের জানতে হবে কার ক্ষেত্রে আমি কোন ওষুধ দিব। এখন আপনার ইউটিআই হয়েছে মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিন ইনফেকশন আপনি অন্য একটা ইনফেকশনের ওষুধ দিলে ওটা নাও কাজ করতে পারে। সো আপনাকে ইন্ডিকেশনটা খুব ভালোভাবে জানতে হবে কোন রোগে কোন ওষুধ দিতে হবে। তারপর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, বিপরীত নির্দেশনা, কাদের ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া যাবে না। যেমন প্রেগনেন্ট ওমেনকে আমি সব ওষুধ দিতে পারবো না, এটা তার বাচ্চার জন্য ক্ষতি হতে পারে, বাচ্চার জন্য পার্মানেন্ট ড্যামেজ তৈরি করতে পারে। এই জন্য আপনাকে, তারপর ধরেন একজনের কিডনি ড্যামেজ আছে, তাকে হয়তো এই ওষুধটা দিলে আরো বেশি কিডনি ড্যামেজ করে ফেলবে, তাকে আমি এই ওষুধ দিতে পারবো না। একজন লিভারের পেশেন্ট, তাকে আমি এই ওষুধ দিতে পারবো না, এটাতে আমার লিভার ড্যামেজ বেড়ে যাবে। সো আমাকে কন্ট্রাইন্ডিকেশন, কার ক্ষেত্রে আমি ওষুধটা দিতে পারবো না, এই জিনিসগুলো আমাকে খুব ভালো করে জানতে হবে একটা ওষুধ সম্পর্কে জানতে গেলে। এটা কি বুঝতে পারছেন? কন্ট্রাইন্ডিকেশনগুলো কি, কার বা একজনের অ্যালার্জিক রিঅ্যাকশন আছে, ইভেন এত সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন হয় যে মানুষ মরে যেতে পারে। যেমন খুব কমনলি একটা জিনিস পেনিসিলিন, একটা অ্যান্টিবায়োটিক, ওইটা পেনিসিলিন যদি কারো হাইপার সেনসিটিভিটি থাকে, ইনজেক্টেবলটা দেওয়ার সাথে সাথে পেশেন্টের হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন হয়ে মরেও যেতে পারে, এত সিভিয়ার। সো আমাকে স্পেসিফিকভাবে জানতে হবে যে সে কি ওই কম্পোনেন্টে অ্যালার্জিক কিনা, বা উনি কি কিডনি পেশেন্টের ক্ষেত্রে এটা দিলে ওনার কিডনি ড্যামেজটা বেড়ে যাবে। উনি কি লিভার পেশেন্ট, তাইলে লিভারের আরও ক্ষতি করবে ওষুধটা দিলে, লিভার ড্যামেজটা বেড়ে যাবে। সো আমাকে জেনে কন্ট্রাইন্ডিকেশনগুলো জানতে হবে। ইন্ডিকেশন যেমন জানতে হবে যে এই ইনফেকশন আমি এই ওষুধ দিব, এই ডায়াবেটিস পেশেন্ট আমি এটা দিব, কিন্তু সাথে কন্ট্রাইন্ডিকেশনও জানতে হবে। আচ্ছা উনি ডায়াবেটিক পেশেন্ট, তাহলে আমাকে এই ওষুধটা ইউজ করা যাবে না তার ক্ষেত্রে। উনি লিভার পেশেন্ট, আমাকে এটা ইউজ করা যাবে না, তার জন্য বিকল্প ওইটা ইউজ করতে হবে। সো আমাকে বুঝতে হবে কার ক্ষেত্রে আমি কোন ওষুধটা দিব। তারপরে ডোজেস ফর্ম, যে ওষুধটা কি কি ফর্মে পাওয়া যায়, ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন, সিরাপ, সাপোজিটরি, ঠিক আছে? ওষুধটা একই ওষুধ অনেক ইয়াতে পাওয়া যায়, কারণ ওই ওষুধটা আপনি ক্যাপসুলও পাবেন, সিরাপও পাবেন, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন আপনি যদি একটা বাচ্চাকে ক্যাপসুল খাওয়াতে যান, ট্যাবলেট খাওয়াতে যান, পারবেন না। বাচ্চার ক্ষেত্রে সিরাপ আছে। ধরেন ইনফেকশনটা সামান্য লেভেলের, তখন আপনি মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক
সিভিয়ার হয়, জটিল হয়, তখন আপনাকে ইনজেক্টেবলে শিফট করতে হবে। ঠিক আছে, যার এখন কার ক্ষেত্রে কোনটা সুইটেবল হবে, ডোজেস ফর্মটা আমাকে জানতে হবে ওষুধ সম্পর্কে, এবং যার ক্ষেত্রে যেটা সুইটেবল হবে আপনাকে তাকে সেটা দিতে হবে। এটা কি বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার। হ্যাঁ। তারপর সাইড ইফেক্ট, প্রতিটা ওষুধেরই সাইড ইফেক্ট আছে। আমাদের পড়ানোর সময় বলা হতো এটা হচ্ছে ড্রাগ ইজ আ ইউজফুল পয়জন, মানে ড্রাগ একটা ডোজ কোনটা সানাম্বার ডোজ, ডোজ আচ্ছা ডোজ হচ্ছে সেবন মাত্রা। ঠিক আছে, মানে আমি কি ইচ্ছা মতো একটা খেতে পারবো? এক এক ওষুধ খেতে হয় দিনে একবার, একটা খেতে হয় দিনে দুইবার, তিনবার, মানে 6 ঘন্টা পর পর। যেমন ফ্লুক্লক্স অ্যান্টিবায়োটিকটা আপনাকে 6 ঘন্টা পর পর খেতে হবে, কারণ কি 6 ঘন্টা পর এটার ব্লাডে আর কার্যকারিতা থাকে না, সো 6 ঘন্টা পর আবার খাওয়ায় জিনিসটাকে ব্যালেন্স রাখতে হবে। কোন ওষুধ আছে আপনি দিনে একবার খেলে 24 ঘন্টা পর্যন্ত ব্লাডে ওটা কাজ থাকবে, কাজ করবে। সো আপনাকে ডোজটা কোন ওষুধের কোন ডোজ সেটা আমার জানতে হবে। যেটা হচ্ছে ধরেন 500 mg ট্যাবলেট দিনে একটা ডেইলি খেলেই হচ্ছে, 500 mg ট্যাবলেট দুইবার খেতে হচ্ছে 12 আওয়ারলি, মানে বিডি ডোজে, সকালে একবার রাতে একবার। আর এটা 6 ঘন্টা পর পর খেতে হচ্ছে। এই ওষুধটা 4 ঘন্টা পর পর খেতে হবে। আপনাকে ডোজটা সম্পর্কে, সেবন মাত্রা কতটুকু কয়বার খেতে হবে সেটা সম্পর্কে জানতে হবে। কোন ওষুধ ধরেন আপনার এই ওষুধটা ধরেন 6 ঘন্টা পর রক্তে আর কাজ করতেছে না, আপনি যদি 6 ঘন্টা পর আর না খান, একদম আরো দিনে দুইবার খেলেন, মাঝখানে যে গ্যাপটা থাকতেছে ওই সময় কাজ করতেছে ওষুধটা, তাহলে কি আমার রোগটা বৃদ্ধি পেয়ে যাবে না? ঠিকমতো কাজ হবে? হবে না। সো এই ওষুধের ক্ষেত্রে আপনাকে 6 ঘন্টা পর পর দিতে হবে। আর একটা ওষুধ ধরেন আপনার দিনে একবার দিলেই কাজ হবে, সেটা আপনার দুইবার দিয়ে কিডনির উপর লোড, ব্লাডের মাত্রা অতিরিক্ত বাড়ায় লাভ আছে? প্রতিটা জিনিসই তো অতিরিক্ত খারাপ। সো আপনাকে ডোজ সম্পর্কে জানতে হবে, কোনটা কখন কতটুকু দিতে পারবেন আপনি। সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, সব ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, কম হোক বেশি হোক থাকবে। হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানতে হবে। যেমন অনেক ওষুধের সাইড ইফেক্টে কি থাকে? ঘুম হয়, ঠিক আছে, ঘুম আসতেছে, আপনার ঘুম বেশি হয়ে যাবে। অনেক ওষুধের সাইড ইফেক্টে থাকবে যে এটার জন্য আপনার হয়তো বা ওই অ্যালার্জিক কোনো একটা কন্ডিশন হতে পারে। তো এই ওষুধের সাইড ইফেক্টগুলো আপনার জানতে হবে। কমনলি ইউজড ওষুধগুলোর সাইড ইফেক্টগুলো আপনাকে জানতে হবে, যে কোন ওষুধের সাইড ইফেক্টে কি হতে পারে। আপনি একজনকে একটা ওষুধ দিলেন, সে এসে সাথে আপনাকে 2 দিন পর আরেকটা জিনিস কমপ্লেইন করতেছে, তো আপনাকে ওটা বুঝতে হবে যে আপনি যে এই ওষুধটা খাচ্ছিলেন এটা সাইড ইফেক্ট ওনার এই প্রবলেম হচ্ছে। যেমন অনেক হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যে ডায়াবেটিস প্রেশারের ওষুধ যে আছে, ওইটা সাইড ইফেক্ট হিসাবে আপনার কাশি টাইপের হতে পারে একটা। তো ওইটা হচ্ছে আপনার জানতে হবে যে এই ওষুধের সাইড ইফেক্টে এটা আসতে পারে, সেক্ষেত্রে আমি এটা বাদ দিয়ে এটা দিতে হবে। তো আমাদের সাইড ইফেক্টগুলো সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, আসলে কি প্রেশারের ওষুধ খেলে কাশি হয় বা ঠান্ডা কোনো লাগে? ঠান্ডা লাগে না, ওইটা হচ্ছে প্রেশারের ওষুধ, ওইটা খেলে পর একটা শুষ্ক কাশি হয়, ওটা একটা মেকানিজম আছে। ধরেন আপনারা যখন করবেন তখন জানবেন। সব প্রেশারের ওষুধে না, এক টাইপের এসিআই ইনহিবিটর একটা ওষুধ আছে, ওই গ্রুপের ওষুধ খেলে জেনারেলি হওয়ার পসিবিলিটি থাকে। ডোবাস এক না ডোবাস না, ড্রাগ ইন্টারঅ্যাকশন হচ্ছে, দেখেন ড্রাগ ইন্টারঅ্যাকশন হচ্ছে ড্রাগ মিথস্ক্রিয়া। আপনি একই সাথে দুইটা ওষুধ, একজনকে তো ওষুধে অনেক টাইপের ওষুধ খেতে হয়, ঠিক আছে, একটার ইফেক্টে আরেকটা ওষুধের ইফেক্ট কমে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, বা এটা একটার ইফেক্টে আরেকটার ইফেক্ট আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে ড্রাগ ইন্টারঅ্যাকশন। আপনার বডির জন্য এই দুইটা ওষুধই খুব ইম্পর্টেন্ট, লাইফ সেভিং। আপনি কিন্তু এই দুটো ওষুধ একসাথে দেওয়ার কারণে আপনার কি হচ্ছে, এটার ইফেক্টে ওটার ইফেক্ট নাই হয়ে যাচ্ছে, তাহলে কি পেশেন্ট বেনিফিটেড হবে? হবে না। সো আমাকে ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, যে এই ড্রাগটা খেলে এই ড্রাগের কাজ হচ্ছে নালিফাই হয়ে যায়। আমাকে জানতে হবে কোনটার সাথে কোনটার ইন্টারঅ্যাকশন আছে, বা এটার জন্য আরো টক্সিক হতে পারে। যেমন একটা ধরেন আমি সাপোজ একটা এক্সাম্পল দিলাম, যে এ একটা ওষুধ, বি আর একটা ওষুধ, হ্যাঁ, এই দুইটা মেডিসিন একসাথে নিলে, এই যে এ একটা মেডিসিন, বি একটা মেডিসিন, এই দুটো যদি আমি একত্রে নেই, এ প্লাস বি নিলে হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করে, যেটা আমার কিডনিতে যে জমা হয় কিডনি ড্যামেজ করে ফেলে। তাহলে কি আমি এই বি ওষুধটাকে একসাথে দিতে পারবো? এটা সাইড ইফেক্টে কি হয়ে যাবে, আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। এই দুইটা ড্রাগ ইন্টারঅ্যাকশনের কারণে আমার কিডনি ড্যামেজ হবে। তাহলে জিনিসটা কি ভালো হবে না খারাপ হবে আমার জন্য? পুরোটাই খারাপ হবে। তাহলে আমাকে এই জিনিসটা এমন ভাবে দিতে হবে যে দুটো একসাথে দিতে হবে না, বা এমন ভাবে দিতে হবে যে এটার ইফেক্ট তখন যখন এটা খাবে এটার ইফেক্ট তখন রক্তে থাকবে না, তাইলে তখন আমার এটা ড্যামেজ হবে না কিডনিটা। ঠিক আছে, এরকম অনেক ওষুধ আছে যে একসাথে দিলে আপনার একটার জন্য আরেকটার ইফেক্ট নাই হয়ে যেতে পারে, একটার জন্য আরেকটার ইফেক্ট বেড়ে যেতে পারে, বা দুইটা মিলে এমন কিছু তৈরি করতে পারে যেটা আমার লিভারে জমে লিভার ড্যামেজ করতে পারে, কিডনিতে জমে কিডনি ড্যামেজ করতে পারে। সো আমাকে এটার ড্রাগের ইন্টারঅ্যাকশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ আমি একই পেশেন্টকে একসাথে অনেক ওষুধ দিব, দুইটার কম্বিনেশনে যেন তার জন্য হার্মফুল কিছু না হয়।
ড্রাগ ইন্টারাকশনটা বুঝাইতে পারছি? জি ম্যাডাম, ক্লিয়ারলি বুঝছেন? একদম। তারপর প্রেগন্যান্সি ক্যাটাগরি আছে। প্রেগন্যান্সি ক্যাটাগরি আছে এ বি সি ডি এক্স এর 5টা ক্যাটাগরি আছে। ঠিক আছে, এ ক্যাটাগরি ড্রাগগুলো খেলে ওরকম কোনো ক্ষতি হবে না। তো হচ্ছে এই জন্য হচ্ছে এ ক্যাটাগরি ড্রাগ হচ্ছে প্রেগন্যান্সি সেফ খেতে পারবে। বি ক্যাটাগরিতে সামান্য কোনো সমস্যা হতে পারে, কিন্তু ওটা এত বেশি প্রবলেম না। তার চেয়ে বেনিফিশিয়াল দিকটাও প্রেগনেন্ট ওমেনের জন্য বেশি, এই জন্য আমরা বিটাও দিতে পারি। সির ক্ষেত্রে বাচ্চার জন্য একটু ক্ষতি হতে পারে, কিন্তু সেটা কি হবে যে তারপরেও মাদারের হেলথের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সো ওই ক্ষতিটুকু ইগনোর করে আমরা দিতে পারি। ঠিক আছে, আর ডি এর ক্ষেত্রে হবে যে না বাচ্চার অনেক বেশি প্রবলেম হবে, একান্তই না দেওয়া, তারপরেও যদি দিতে হয় সেক্ষেত্রে আমরা দিতে হবে। আর যেটা এক্স আছে ওটা হচ্ছে একদম প্রেগনেন্সি কোনোভাবেই সেফ না, কোনোভাবেই এটা মাদারকে ওষুধটা দেওয়া যাবে না। মানে প্রেগনেন্সি ক্যাটাগরি বলছেন এ বি সি ডি এক্স এই 5টা ক্যাটাগরি আছে, মানে এক্স মানে নিষিদ্ধ। একদম নিশ্চিত। ওটা দিলে পর বাচ্চার এমন কোনো ড্যামেজ হবে যেটা কোনোভাবেই ইয়ে করা যাবে না। তাই জেনারেলি এ ক্যাটাগরিগুলো সেফ, এ ক্যাটাগরি আপনি দিতে পারবেন মাকে এভাবে আর কি। তারপর স্টোরেজ। সংরক্ষণ বা স্টোরেজ, সব ওষুধকে আমি রুম টেম্পারেচারে রেখে দিতে পারবো, ভালো থাকবে? কিছু ওষুধ আমাদেরকে ভ্যাকসিন বা অনেক ওষুধ আছে যেটা টেম্পারেচার মেনটেন করতে হয়, হ্যাঁ। টেম্পারেচার মেনটেন না করে আপনি যদি নর্মাল টেম্পারেচার রাখেন জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওটা ধরেন স্টেবল থাকে একটা কম টেম্পারেচারে, ধরেন 2 ডিগ্রিতে। আমি যদি রুম টেম্পারেচারে 25-30 ডিগ্রিতে রাখি ওটা নষ্ট হয়ে যাবে, তাহলে কি ওষুধটা দিয়ে আমার কাজ হবে? এই যে আমাদের দেশে অনেক ভ্যাকসিন কাজ করে না, শুধুমাত্র কোল্ড চেইনটা ঠিকমতো মেনটেন হয় না। কোল্ড চেইনটা হচ্ছে আপনার টেম্পারেচারটা ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না। এখান থেকে ঠিক টেম্পারেচারে পাঠাইছে, কিন্তু উপজেলায় যেতে যেতে টেম্পারেচারটা ঠিকভাবে মেনটেন করেনি, জিনিসটা নষ্ট হয়ে গেছে, কাজ করবে না। সো আপনার যেটা যেই টেম্পারেচারে কাজ করার সংরক্ষণ করলে সবচেয়ে ভালো কাজ করবে, সেটাকে আপনার সেই টেম্পারেচারে রাখতে হবে, যেটা নর্মাল টেম্পারেচারে রাখা যায় নর্মাল টেম্পারেচারে। তারপরে অনেকগুলো থাকে লাইট সেনসিটিভ ড্রাগ, ওগুলো দেখবেন কালো প্যাকেট যেগুলো ওষুধের হয়, জেনারেলি দেখবেন ওষুধের বাইরের শেলটা কি হয় সাদা ওষুধ দেখা যায়, কতগুলোতে দেখবেন যে কালো প্রলেপ বা কতগুলো কালো কালো বোতলে ওষুধ থাকে, কতগুলো সাদা বোতলে। কারণ কি যেগুলো লাইট সেনসিটিভ সেগুলো জেনারেলি কালো বোতল বা কালো কাভার টাভার দেওয়া হয়, যেন হচ্ছে আপনার লাইটটা ভিতরে ঠিকমতো না যায়, তাইলে ওগুলোকে আলো থেকে দূরে রাখতে হবে। ওগুলো ওষুধে আলো পড়লে পর ওষুধগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লাইট সেনসিটিভ ড্রাগ। তাহলে এটা কি বুঝতে পারছেন? আমাকে 1 নাম্বার ডেসক্রিপশন বলতে কি কি বুঝাইছিলাম বলেন? মানে ওষুধের বর্ণনা, হ্যাঁ, ক্যাপসুল, ট্যাবলেট না সিরাপ? তারপর ওষুধের নামটা, জেনেরিক নামটা। Generic নাম। ওষুধের যেমন লং প্যারা নাম আমি একদিন দেখে বুঝতেছিলাম না লং প্যারা জিনিসটা কি, পরে দেখলাম এটা একটা প্যারাসিটামল। তো আমি নাম জানি না, নাম্বার নাম আমি ইজিলি জানি, কিন্তু লং প্যারা যে প্যারাসিটামলের কোন জানি একটা কোম্পানির বের করছে লং প্যারা, হ্যাঁ, তো আমি জানতামই না। আমি লং প্যারা দেখে বলতেছি যে আমি ওষুধটা জানি না এটা কি জিনিস। তো ওইভাবে এই যে ড্রাগের ডেসক্রিপশনে তাহলে করতে হবে যে ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, তারপর এটা কি ফর্মে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা জানতে হবে এটা কি ওষুধ, কিসের ক্ষেত্রে কাজ করতেছে, যেমন কিটোরোলা কিসের ওষুধ, ব্যথার ওষুধ, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন কমপ্লিট কিসের ওষুধ, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, ঠিক আছে। এরকম আমাকে জানতে হবে এবং কিভাবে কাজ করতেছে, মোড অফ অ্যাকশনটা আমাকে জানতে হবে ওষুধের। তারপরে ইন্ডিকেশনটা কি, কোন ইন্ডিকেশনে আমি দিব, এটা হচ্ছে আমার ধরলাম আমার কাশি হচ্ছে, জ্বর আছে, তার মানে কি আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট একটা ইনফেকশন আছে, এটার ক্ষেত্রে আমি দিচ্ছি, ঠিক আছে। বা এটা হচ্ছে আমার ইউটিআই হয়েছে, ইউরিনারি ইনফেকশন, সেই ক্ষেত্রে আমি একটা ওষুধ দিচ্ছি। বা আমার ডায়াবেটিস হয়েছে, মানে ইন্ডিকেশন কি, কোন ক্ষেত্রে আমি ওষুধটা দিব। কন্ট্রা ইন্ডিকেশন কার ক্ষেত্রে দিব না। এই যে প্রেগন্যান্ট মহিলাকে আমি এটা প্রেগন্যান্সি গ্রুপে এক্সেপ্ট করতেছে, আমি কি দিতে পারবো? দিতে পারবো না। প্রেগন্যান্সি গ্রুপ এক্সেপ্ট করতেছে, দিব? অবশ্যই দিব না। কন্ট্রা, তাহলে কি তার ক্ষেত্রে এটা কি কন্টেন্ট ইন্ডিকেশন, এটা ওনার হচ্ছে এই ওষুধটা খেলে কিডনি ড্যামেজ আরো বেড়ে যাবে, আগে থেকে কিডনি পেশেন্ট, আমি দিব না। তাহলে আমাকে কন্ট্রা ইন্ডিকেশনগুলো জানতে হবে, কার ক্ষেত্রে দেওয়া যাবে, কার ক্ষেত্রে দেওয়া যাবে না। তারপরে ডোজেস ফর্ম, মানে কি কি ফর্মে পাওয়া যায়, কার ক্ষেত্রে কোনটা সুইটেবল। একটা ছোট বাচ্চাকে আমি ট্যাবলেট লং প্যারা ট্যাবলেট দিলে পর খেতে পারবে বাচ্চাটা? পারবে না। ওকে যদি আমি সিরাপটা দিই খেতে পারবে। কার ক্ষেত্রে কোনটা সুইটেবল, ডোজেস ফর্ম আমার জানতে হবে। তারপর ডোজ, সেবন মাত্রা, কার ক্ষেত্রে আমি কত দিব। যেমন আপনার ফেক্সো 120 আছে, ফেক্সো 180 আছে। এখন একজন খুব লম্বা হেলদি মানুষ, তাকে আমি 120 দিলে তার সাফিসিয়েন্ট হবে না, তাকে আমি কি দিব, 180 দিব। এখন যে একটা ছোট বাচ্চা তাকে আমি ফুল ট্যাবলেটটাও দিব না, আমি বলবো কি হাফ ট্যাবলেট খাও,
এরকম সাইডেন্সি হ্যাঁ এরকম আপনার ডোজটা কার ক্ষেত্রে কিভাবে ডোজ দিয়ে করবেন সেই অনুযায়ী দিতে হবে, যে সেবন মাত্রা কার ক্ষেত্রে কতটুকু লাগতেছে সেবন মাত্রা আমাকে সেই অনুযায়ী নির্ধারণ করতে হবে। তারপর সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধগুলোর সাইড ইফেক্টে কি হতে পারে, যে ওষুধের সাইড ইফেক্টে কি হতে পারে আমাকে সেটা জানতে হবে। ড্রাগ ইন্টারাকশন, যে একসাথে একের অধিক যখনই ড্রাগ যাবে, একটা ওষুধ খেলে ইন্টারাকশনের কারো ইয়ে আছে, এখানে তো ক্লাসরুমে একটা স্টুডেন্ট থাকতো বা আমি একা থাকতাম, কোনো ইন্টারাকশন আছে, কিন্তু আপনারা কতগুলো মানুষ, যত মানুষ বাড়বে তত তাদের মধ্যে ইন্টারাকশন বাড়বে, তত ঝামেলা। তো আমাকে যে যে যত ওষুধ খাচ্ছে তাকে চিন্তা করে কনসিডার করে আমাকে ওষুধ দিতে হবে, যে এই ওষুধটার সাথে কি ওটার কোনো ইন্টারাকশন আছে, এটার ইফেক্টে কি কোনো ক্ষতিকর ইয়া হবে, বা এটার ক্ষেত্রে কি ডোজ চেঞ্জ করার ব্যাপার আছে, ওগুলো চিন্তা করে আমাকে ইন্টারাকশন দিতে হবে। যেমন ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই ওষুধটা কেন জন্ম নিরোধের জন্য খায়, কিন্তু কিছু ওষুধ আছে ওই ওষুধটা খাওয়ার সময় যদি ওসিপি খায় ওটা না ওসিপির ইফেক্টটাকে পুরা ড্যামেজ করে দেয়, ওসিপি কাজ করে না। ধরেন একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে, সে তো বলবে আমি তো ঠিক মতো ওসিপি খাইছি, ওষুধটা আমি তো নিয়মিত প্রতিদিন খাইছি, কিন্তু কেন হলো, কিন্তু মাঝখানে উনি যে আরেকটা ওষুধ খাইছে ওনার কোনো ইনফেকশন ছিল বা ইয়ার জন্য, হ্যাঁ তো ওই ওষুধটা তো এই ওষুধটার ইফেক্টটাকে পুরো জিরো করে দেয়, তখন ওটা ওষুধ কাজ করবে না। তো এই জন্য আমার হচ্ছে ড্রাগ ইন্টারাকশন জানতে হবে। তারপর প্রেগনেন্সি ক্যাটাগরি জানা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা বাচ্চা যদি একটা ওষুধের সাইড ইফেক্টে পুরো একটা বিকলাঙ্গ হয়ে জন্মায়, সারা জীবনের কষ্ট। তো এই জন্য প্রেগনেন্সির ক্ষেত্রে ওষুধ প্রেসক্রাইব করার ক্ষেত্রে খুব কি মিন করে কোনটা? ডি ডিতে হচ্ছে মোটা মানে বেশ ভালো একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, না দেওয়াই বেটার, বাট ইন কেস যদি আপনার লাগেই, মানে মাদারকে সেভ করার জন্য আমার এই মুহূর্তে খুব দরকার, তারপর হচ্ছে আপনার অ্যাডভার্স ইফেক্ট অনুযায়ী, যেমন এ হচ্ছে প্রেগনেন্সি সেফ, আপনি এতে দিতে পারবেন, এই ক্যাটাগরির ওষুধগুলো প্রেগনেন্সি সেফ, কোনো সমস্যা নেই, আপনি একদম নিশ্চিন্তে মোটামুটি দিতে পারবেন। বি ক্যাটাগরিতে সামান্য ইফেক্ট থাকে, কিন্তু এটা মার জন্য বেনিফিশিয়াল হলে আপনি দিতে পারবেন। সির ক্ষেত্রে ইফেক্টটা বেশি, বাট ইন কেস যদি খুব জরুরি না হয় না দেওয়া বেটার, এভাবে আর কি ক্যাটাগরিগুলো এভাবে করা হয়েছে, যে আপনার যত এদিকে যাচ্ছে তত হচ্ছে আপনার বাচ্চার জন্য অ্যাডভার্স ইফেক্টটা বেড়ে যাচ্ছে, তো না দেওয়া অ্যাডভাইস করে। না দিল ওমিপ্রাজল তারিখে এই 10টা যে পয়েন্ট, আপনারা কি 10টা পয়েন্ট পড়তে বুঝতে পারছেন ড্রাগ নলেজে? জি ম্যাডাম, বুঝতে পারছি। তারপর ওমিপ্রাজলের কমন ড্রাগ নলেজ কি? ওমিপ্রাজল একটি অ্যান্টি আলসার ড্রাগ। অ্যান্টি আলসার কি? আলসার বিভিন্ন জায়গায় হতে পারে। এখন আমার যদি হাতে আলসার হয় আমি ওমিপ্রাজল দেব? অবশ্যই না। যখনই আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকের আলসারটা হচ্ছে, অ্যাসিডিটি মানে হ্যাঁ, আলসার, আলসার অ্যাসিডিটি তখন না আলসার আমার হাতে হতে পারে, হাতে ঘা হলো আমি সেটাকে আলসার বলবো, আমার পায়ে ঘা হলো আলসার বলবো। ওই যে ডায়াবেটিসের পেশেন্টের দেখবেন পায়েটায় ঘা হয়েছে, ওগুলো আলসার। এখন আমার কোন আলসার? এখানে আলসারটা যখন গ্যাস, হ্যাঁ যদি আপনার স্টোমাক, ডিউডেনাম, মোট কথা অন্ত্রের যেগুলো আলসারগুলো হচ্ছে ভিতরের, অন্ত্রের ভিতরের আলসার, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ওগুলো কেন হচ্ছে? আমার বাইরের এই আলসারটা বিভিন্ন কারণ হতে পারে, আমার এখানে অ্যাসিড পড়ছে এই জন্য হয়েছে, আমার এখানে সামহাও এই যে ইয়া হয়েছে কি জানো, আমার হাত কেটে গেছিল, আমি নোংরা রাখছি, জীবাণু টিবাণু দিয়ে এখানে ইনফেকশন হয়ে আলসার হয়ে গেছে। তো এটা তো ওই জন্য অ্যাসিডের জন্য হচ্ছে না, তাই না? কিন্তু আমাদের এই যে গ্যাস্ট্রিক মিউকোসা যেটা থাকে, ঠিক আছে, আমার ইয়া খুব ভালো না, হাতের লেখাটা খুব একটা ভালো না। ধরেন এখানে কি হয়, আমাদের পাকস্থলী থেকে সবসময় কি বের হচ্ছে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় বের হচ্ছে, ঠিক আছে। এখন এটা যদি পরিমাণে বেশি বের হতে পারে, বেশি বের হতে থাকে, বা আপনি যদি টাইমলি ফুড ইনটেক না করেন, এটা তো ফুডের সাথে মিশে কাজ করতেছে মেইনলি, কিন্তু আপনি লং টাইম না খেয়ে আছেন, তখন কি করবে? এই জিনিসটা খুবই করসিভ, মানে ক্ষয় করে ফেলে। আপনার হাতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ে, পিওর যেটা একদম পুরে, চামড়া তো পুরে, সব পুরে, নিচের হাড় সহ পুরে যাওয়া, যদি 100% যেটা সেটা পড়ে। এখন যদি স্ট্রেংথটা কম থাকে, ধরেন 10% এটা, 90% পানি, তাইলে হয়তো জরুরি হবে, উপরে স্কিনটা পড়বে, ভিতরে পড়বে না। 50%টা যদি পড়ে, স্কিন প্লাস মাংসও কিছুটা পড়ে যেতে পারে। এখন আপনি যদি নিয়মিত খাবারটা খান, ডায়েটলি যেটা মেইনটেইন করা দরকার, আপনি খাচ্ছেন, তাইলে কিন্তু আপনার এখানে সবসময় ফুড যাচ্ছে, এটার সাথে অত বেশি অ্যাসিডের ইন্টারেকশন হচ্ছে না, ফুডগুলোর সাথে কেউ মিক্সড হয়ে কাজ করতেছে, কিন্তু আপনি টাইমলি খাচ্ছেন না, ঠিক আছে। আপনার অনেক লং টাইম আপনি পেট খালি রাখতেছেন, বা কোনো কারণে আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে, আপনি তৈলাক্ত খাবার টাবার বেশি খাচ্ছেন, তখন কি হবে? এই অ্যাসিডটা কি করবে? এই যে এগুলাতে পড়তেছে, যে জমতেছে, যে তখন এগুলা কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে না, বা হচ্ছে এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যাবে না? হ্যাঁ, ফার্স্টে তো ছিদ্র হবে না, এটা তো যথেষ্ট একটা বড় লেয়ার আছে। ফার্স্টে কি হবে? উপরে সারফেসে ঘা হচ্ছে, ধরেন আপনার উপরের লেয়ারটা হয়ে যাচ্ছে,
ওটাকে আমরা কি বলবো আলসার। একসময় আলসার যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয় এটা থেকে কি হতে পারে, ফুটাও হয়ে যেতে পারে বা ছিদ্রও হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে কি বলবো আমরা, এটাকে কি বলবো আলসার, ঠিক আছে। ওমিপ্রাজল হচ্ছে একটা অ্যান্টি আলসারের ড্রাগ, মানে আলসারের এগেইনস্টে যে কাজ করবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে আলসারের বিরুদ্ধে যেটা কাজ করবে সেটা হচ্ছে ওমিপ্রাজল। একটা ড্রাগের নাম, আর অনেকগুলো আছে, যে সেখানে ওমিপ্রাজল একটা পয়েন্ট করে দেওয়া আছে জন্য আমি এটা দিচ্ছি। আরো আছে, অনেক আছে। এখন মোড অফ অ্যাকশন, প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করে। এখানে আপনাদের খুব বেশি বর্ণনা নাই, হ্যাঁ। প্রোটন পাম্প সোজাভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোটন পাম্পের কাজ হচ্ছে এখানে HCl বানাইতে হেল্প করবে। এখন যদি আপনার প্রোটন পাম্পটা কি করে, প্রোটন পাম্পকে যদি আমি কোনোভাবে বন্ধ করে দিই তাহলে কি আমার এখানে HCl খুব বেশি বেরোতে পারবে? পারবে কি তাইলে? ম্যাডাম কি বললেন বুঝিনি। ধরেন প্রোটন পাম্প, এগুলোর সেল এখানে যে কোষগুলো থাকে ওগুলোতে থাকে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্প দিয়ে মেইনলি আপনার HClটা বেরোয়, মানে সংক্ষেপে বলতেছি বড় মেকানিজম, এটার বড় মেকানিজম, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রোটন পাম্পকেই বন্ধ করে দিই তাহলে কি HCl বেরোতে পারবে ঠিক মতো? এটার কাজ হচ্ছে যে প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করা। তাইলে কি হবে, প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করলে HCl অনেক বেশি বের হবে না, আলসারটা হবে না। এখন হচ্ছে ইন্ডিকেশন কি, গ্যাস্ট্রিক আলসার। ম্যাডাম আরেকটা জিনিস, যে ওমিপ্রাজল হচ্ছে